আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যেতেছি, সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। সেটা আমাদের 20 নম্বর ক্লাস চলতেছে এখন। তো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, আর প্রথম সূত্রটা আসলে কি বলছে সেটা আমাদের আগে জানা দরকার। দেখি প্রথম সূত্র বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলছে? সূত্রটা বলছে কোন সিস্টেমে উৎপন্ন কাজ যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় অথবা তাপ যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তাহলে কাজ আর তাপ সমানুপাতিক হবে। মানে আমি যদি কোনো কাজ করি, সেই কাজটা যদি তাপে রূপান্তরিত হয়, তাহলে দুটাই সমান, মানে সমানুপাতিক হবে। মানে তুমি যত বেশি কাজ করবা তত বেশি তুমি তাপ পাবা, বা যত বেশি তুমি তাপ দিবা তত বেশি তুমি কাজ পাবা। দুইটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট। যত বেশি আমি কাজ করবো তত বেশি আমি তাপ পাবো, অথবা যত বেশি তাপ দিব তত বেশি আমি কাজ পাবো। এটা তো আমরা সংজ্ঞা পড়লাম, একটু আমরা বাস্তবতার সাথে মিলাই দেখি মিলানো যায় কিনা। যখন আমি শীতকালে মনে করি, যেমন যখন আমাদের যখন হাত একদম ঠান্ডা হয়ে যায়, তখন আমরা কি করি? হাতটা এরকম ঘষি না? ঘষি কেন? কারণ হাতটা গরম করার জন্য। যখন তুমি হাতটা এরকম ভাবে ঘষো, তার মানে কি তুমি হাতটা নাড়াইতেছো, তাই না? হাতটা নাড়াইতেছো, তার মানে কি তুমি কাজ করতেছো। সেই কাজটা কি হয়? রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? তাপে রূপান্তরিত হয়। সেই তাপটা কি করে? তোমার হাতটাকে গরম করে। তাহলে তুমি এরকম ভাবে যতবার হাত এরকম উপর নিচে করবা, ততবার তুমি কাজ করবা। সেই কাজের ফলে কি হবে? তোমার হাতটা আস্তে আস্তে গরম হবে, কারণ এই কাজটাই তাপে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে? এটাই বলছে কি, কাজ সমানুপাতিক হবে তাপ। তাহলে সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলতে চাই, তাহলে কি আমার এটা ধ্রুবকার মনে রাখবে না? সমানুপাতিক চিহ্ন দিলে আমি মনে করে যে সমান দিলাম, সমানুপাতিক চিহ্ন দিলে সমান দিলাম। তাহলে সমানুপাতিক চিহ্নের জন্য একটা ধ্রুবক আসবে, সেটা হলো যে, এই হলো আমাদের এইচ। কথা হইতেছে, তুমি একটু চিন্তা করো, তুমি হাত যত পরিমাণ ঘষবা, মানে যতটুকু কাজ করবা, ততটুকু কি তোমার তাপ উৎপন্ন হবে কোনোদিনও? এটা কিন্তু হবে না। তোমার কাজের পরিমাণটা বেশি হয়, কিন্তু তাপের পরিমাণটা কিন্তু একটু কম হয়। কারণ কি? কারণ হচ্ছে এই তাপটা উৎপন্ন করতে যায় তার বিভিন্ন প্রকারের লস হয়। ঠিক আছে? সেটা কাজটা কিছু পরিমাণ লস হয়। কিরকম লস হয় সেটা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের আরেকটা পার্ট আছে। এই পার্টটুকু হলো কাজের যান্ত্রিক সমতা, আরেকটুকু পার্ট আছে, সেই পার্টটুকু নিয়ে আলোচনা করা হয়েছে যে তাপটা কি হয়ে যায়? ভাগাভাগি হয়ে যায়। ঠিক আছে? কিছু পরিমাণ লস হয়ে যায়, সেই লসের জন্য আমরা কি পাই না? যতটুকু কাজ করছি ততটুকু আমরা তাপ পাই না। ওটা আমরা পরবর্তী অধ্যায়ে, মানে পরবর্তী অধ্যায় বলতে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো। আপাতত আমরা এটার মধ্যে কি দেখতেছি, যে যতটুকু আমরা কাজ করব ততটুকু কিন্তু আমরা তাপ পাবো না। তাপের পরিমাণ একটু কম হবে, কিছু পরিমাণ লস হবে। কিন্তু আমি তো লিখছি সমান, তাই না? ডাব্লিউ সমান সমান এইচ লিখছি। এবং ডাব্লিউর মান যদি 10 হয়, দেখা যাবে এইচ এর মান 10 হবে না। হয়তো 4 হবে, হয়তো 5 হবে, হয়তো 8 হবে, হয়তো 9 হবে, কিন্তু 10 হবে না। তো ধরলাম এটার মান, ডাব্লিউর মান 10, এইচ এর মান ধরলাম 5। তাহলে 10 আর 5 কি কোনোদিনও সমান হয়? হয় না। তাহলে 10 আর 5 যদি আমি সমান করতে চাই, তাহলে এখানে আমার 2 গুণ করে লাগবে, কারণ এখানে 10 ইকুয়াল এখানে 10। মানে ডাব্লিউর মান ছিল বেশি, এইচ এর মান ছিল কম। আমি এইচ কে কি করছি? ডাব্লিউ এর সমান করছি। কিসের মান গুণ করে সমান করছি? এই যে জে এর মান এইচ এর সাথে গুণ করার পরে এইচ এর মান আর ডাব্লিউ এর মান সমান হয়েছে। তাহলে জেটাকে আমি কি করছি? ডাব্লিউ আর এইচ কে সমান করার জন্য ব্যবহার করছি। এই কারণে যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইতেছে, এই যে যে মান বললাম, যে মান হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তাপকে আমি যান্ত্রিকভাবে সমতা করব কার সাথে? তাপের সাথে। কাজকে আমি তাপের সাথে যান্ত্রিকভাবে সমান করব। এই যে কিন্তু আমাদের ফিক্সড মান আছে, যে এর মান 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। ক্যালোরি সিজিএস একক, আর সিজিএস একক। তাহলে এই যেটা হলো সিজিএস এর যদি আমরা মানটা কনভার্ট করতে চাই, তাহলে যে মান সিজিএস একক হবে আর পার ক্যালোরি, সিজিএস। যদি আমরা এমকেএস এ করতে যাই, আচ্ছা এমকেএস বাদ, আগে যদি আমরা এফপিএসটা দেখি, এফপিএস যদি করতে চাই, তাহলে 778 পাউন্ড ফিট পার ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে। ঠিক আছে? আর আমরা যদি এমকেএস যদি করতে যাই, এমকেএস করতে গেলে একটা ঝামেলা আছে। দেখো, এটার মান, এমকেএস এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি।
এম কেসে শুধুমাত্র 4.2 জুল পার ক্যালোরি না, অন্য আরো মানও আছে। এখন দেখো এই এটার মান জুল পার ক্যালোরি, জুল, এটা হচ্ছে এম কেস এর মান, ক্যালোরি এটা তো সিজিএস এর মান, তাহলে এটা টোটালটা এম কেস হলো কিভাবে? এটা কিন্তু টোটালটা কিন্তু এম কেস না। আমরা জি এর মান 4.2 কখন ইউজ করি? যখন দেখা যায় এই যে এইচ এর মানটা আমাদের এককটা আমাদের অ্যানসার কিসে চাই? ক্যালোরিতে যখন চাই তখন আমরা জি এর মানটা 4.2 জুল পার ক্যালোরি দিই। কারণ কি এই ডাব্লিউ এর মান থাকে জুল, আর জি এর মান যদি আমরা লিখি 4.2 জুল পার ক্যালোরি, তাহলে জুল জুল কাটা যাবে, তাহলে ক্যালোরিটার পাশে চলে যাবে, তার মানে এইচ এর মান আমরা পাবো ক্যালোরি। তাহলে আমাদের জি এর মান 4.2 কখনো হয়, মানে কখনো কখনো 4.2 হয়, কখনো কখনো অন্য মান হয়। অন্য মান কি রকম হয় দেখি আমরা। তাহলে থার্মোডাইনামিক্সের প্রশ্ন সূত্রটা তো আমরা বুঝতে পারছি কি আছে। এখন আমাদের কাজ হচ্ছে একটু এইচ জে নিয়ে একটু নাড়াচাড়া করা, একটু দেখি এটারে ঘাইটা দেখি কি কি আছে এটার মধ্যে। W ইকুয়াল টু জে এইচ, তাহলে জে মানে W ডিভাইডেড বাই এইচ, তাই না? তাহলে W মানে কি এখানে? W মানে হচ্ছে কাজ, আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে তাপ। তাহলে এখন একটু W নিয়ে একটু কাজ করি। হ্যাঁ দেখো W মানে তো কাজ, তাই না? কাজ মানে কি? বল ইনটু বলের দিকে সরণ। আমরা কাজ ক্ষমতা শক্তি যখন করছি তখন সূত্র বলছিলাম না, কাজের সূত্র। কাজ মানে কি? বল ইনটু বলের দিকে সরণ। আবার কাজ মানে কিন্তু আরেকটা জিনিসও পড়ছিলাম, কাজ মানে আরেকটা ছিল যে শক্তির পরিবর্তন। এখন শক্তি কি কি থাকতে পারে? শক্তি কি কি থাকতে পারে? স্থিতি শক্তি থাকতে পারে, গতি শক্তি থাকতে পারে। কিন্তু শক্তির পরিবর্তন মানে স্থিতি শক্তির পরিবর্তন হতে পারে, আবার গতি শক্তির পরিবর্তন হতে পারে। দেখি তাহলে এই জিনিসগুলো স্থিতি শক্তি গতি শক্তির পরিবর্তন মানে কি। ধরো তুমি কি করলা, এম ভরের একটা বস্তু ভূমি থেকে ধরো যে তুমি এইচ উচ্চতায় নিয়ে গেলা, ঠিক আছে? তাহলে এই অবস্থায় তার স্থিতি শক্তি কত? স্থিতি শক্তি কত হবে? mgh, কারণ সে এইচ উচ্চতায় আছে। যখন এটা ভূমির কাছে চলে আসবে তখন এর স্থিতি শক্তি কত? স্থিতি শক্তি হবে 0। কারণ কি এই অবস্থায় যখন আছে তখন তো তার কোনো উচ্চতা নাই, তো উচ্চতা যদি না থাকে তাহলে কি স্থিতি শক্তি থাকবে? এইচ এর মান যদি তুমি 0 বসাও তাহলে 0 ইনটু m, তার মানে কি 0। তাহলে এই অবস্থায় স্থিতি শক্তি 0। যদি তুমি এই মাঝখানে একটা অবস্থায় যদি চিন্তা করো, তাহলে তোমার এইখানে ছিল উচ্চতা h1 আর মাঝখানে ধরো যে উচ্চতা ধরো যে তুমি ধরো h2, তাহলে এখানে স্থিতি শক্তি কত হবে? স্থিতি শক্তি হবে mgh2, তাই না? এখন যদি আমি বলি যে এই অবস্থা আর এই অবস্থার মধ্যে কতটুকু তাহলে কাজ হয়েছে, তার মানে কি দিব? স্থিতি শক্তি পরিবর্তন। আমরা কাজ করে জানি স্থিতি শক্তি পরিবর্তন, তার মানে mgh1 - 0, তার মানে mgh1 আমার কাজ করছি। আবার যদি বলি এই অবস্থা থেকে এই অবস্থা আসার জন্য কতটুকু কাজ হয়েছে, তার মানে কি mgh2 - 0। আবার যদি বলি এইখান থেকে আমরা এখানে আসছি তাহলে কতটুকু কাজ হচ্ছে, তাহলে কি হবে? mgh1 - mgh2, মানে স্থিতি শক্তির বিয়োগ করলে যা হবে সেটা হবে আমাদের কাজ। তো সবসময় যে আমি স্থিতি শক্তির বিয়োগ করব তার তো কোনো কথা নাই। আমরা তো গতি শক্তিরও তো পরিবর্তন করতে পারি না? কিরকম পরিবর্তন করতে পারি? ধরো যে আমার বিল্ডিং এর উপর থেকে আমি কি করলাম, একটা বল ছুড়ে মারলাম। এটা ধরো যে বেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। এটা কি করলো, এখানে গেল, এইখানে যে আঘাত করলো তোমার মনে করো যে 350 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতে পারে না? পারে। তাহলে দেখো এখানে একটা বেগ আছে, এখানে আরেকটা বেগ হইছে, বস্তুর একটা ভর আছে। তো বস্তুর ভর আছে, বস্তুর বেগ আছে, তার মানে কি তার এখানে গতিশক্তি থাকবে না? তাহলে এখানে গতিশক্তি হাফ m v1 স্কয়ার, এখানে গতিশক্তি হবে হাফ m v2 স্কয়ার। তাহলে এখানে যদি বলি এই বস্তুটাকে এখান থেকে এখানে ছুঁড়ে মারতে কতটুকু কাজ আমার করা লাগছে, তাহলে এখানে আমরা কাজ ইকুয়াল কি বলতে পারবো? তাহলে কাজ ইকুয়াল টু হাফ m v1 স্কয়ার মাইনাস হাফ m v2 স্কয়ার। তাহলে যদি আমরা স্থিতি শক্তি পরিবর্তন করতাম তাহলে কাজ হতো কি mgh1 - mgh2। এখন গতি শক্তি পরিবর্তন করছি, তাহলে হাফ m v1 স্কয়ার মাইনাস হাফ m v2 স্কয়ার।
তাহলে কাজ ইকুয়াল আমরা কি পেলাম, স্থিতিশক্তির পরিবর্তন কাজ আবার গতিশক্তির পরিবর্তন কাজ। আবার আমরা কি জানি কাজ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণ। আমাদের m ভরের একটা বস্তু আছে, তাহলে ধরো যে আমি ভূমি থেকে এই উচ্চতা পর্যন্ত উপরে তুলছি, তাহলে m ভরের বস্তুটাকে পৃথিবী কি করতেছে, জি ত্বরণে নিচের দিকে টানতেছে। তো বস্তুর ভর আছে, জি ত্বরণে পৃথিবীটাকে নিচের দিকে টানতেছে, তার মানে তার একটা বল সৃষ্টি হবে না? সেই বলটা কি, F পরিমাণ বল। তাহলে F ইকুয়াল কি, বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে mg বস্তুর ভর হইতেছে বস্তুর বল সৃষ্টি হয়েছে mg পরিমাণ, বস্তুটা পৃথিবী থেকে h উচ্চতায় আছে, ভূমি থেকে h উচ্চতায়। তাহলে এখানে যদি আমরা বলি কাজ ইকুয়াল কি হবে, কাজ মানে বল ইনটু বলের দিকে সরণ, তার মানে mg ইনটু h। এই কাজ ইকুয়াল টু আমরা কখনো কখনো mg লিখতে পারি, mgh, আবার কখনো কখনো লিখতে পারি কি mgh1 mgh2, আবার লিখতে পারি হাফ m v1 স্কয়ার হাফ m v2 স্কয়ার। মানে কাজ ইকুয়াল টু আমরা অনেক ভাবে অনেক রকম মানে সিচুয়েশন বোঝা কখন কি রকম হইতেছে ওই রকম অনুযায়ী আমরা সূত্র দিতে পারি। আমরা mgh দিতে পারি, mgh1 mgh2 দিতে পারি, আবার হাফ m v1 স্কয়ার হাফ m v2 স্কয়ার দিতে পারি। তাহলে আমার কাজের মানটা গেল। এখন কাজের মান তুমি যদি m কেস এককে বসাও তাহলে কি হয় একটু দেখো। তবে যে কাজের মান কি পেলাম, w ইকুয়াল টু mgh পাইছিলাম, তাই না? তাহলে m এর মান যদি তুমি m কেসে বসাও, m এর মান হবে কেজি, g এর মান হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, h এর মান মিটার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি নিউটন, নিউটন মিটার মানে কি জুল। m কেসে যদি করো, যদি তুমি সিজিএস এ করো একটু দেখো কি হয়, mgh, তাহলে ভরের মান হবে গ্রাম, h এর মান হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, h এর মান হবে সেন্টিমিটার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে কি ডাইন সেন্টিমিটার মানে আর, ঠিক আছে? তাহলে এটা হলো আমার আর। এখন কথা হইতেছে আমি কোন এককে করব, আমাদের জে এর মান নিয়ে সমস্যা, তাই না? জে এর মান সিজিএস এ করলে কোনো সমস্যা নাই, সিজিএস এ 4.2 × 10⁻⁷ এটাতে কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যদি এমকেএস একক অঙ্কগুলো করতে চাই তখন আমাদের একটু ঝামেলা হবে। দেখি কি কি ঝামেলা হয়। তাহলে আমরা ডাব্লিউ এর মান কি করলাম, একবার এমকেএস এ বের করলাম, একবার সিজিএস এ বের করলাম। এখন আমরা কি করব, এইচ এর মান একবার এমকেএস এ বের করব, একবার সিজিএস এ বের করব, দেখি কি হয়। তাহলে এইচ মানে তাপ, তাই না? তাহলে যেমন ধরো তুমি কি করছো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা বরফটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি পানিতে পরিণত করছো, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে ml, তাই তো? তাহলে তুমি যদি m এর মান তুমি যদি এখন m কেসে করো, m এর মান হবে কেজি আর l এর মান হবে জুল পার কেজি। তাহলে কাটাকাটি করলে h এর একক কি হইতেছে জুল। সেম জিনিস তুমি কি করবে, 0 ডিগ্রি পানিকে 0 ডিগ্রি বরফ পরিণত করবা, তার মানে h ইকুয়াল টু ml। তুমি এখন m কেসে না করে তুমি এখন সিজিএস এ করবা। তাহলে সিজিএস এ যদি করো m এর মান হবে গ্রাম, l এর মান এটা হবে ক্যালোরি পার গ্রাম। কাটাকাটি করলে ক্যালোরি, তার মানে এই যে ক্যালোরি এককটা আছে, ক্যালোরি এককটা কিন্তু সবসময় সিজিএস এর। তাহলে যে আমরা যে এইচ এর জে এর মানটা যে লিখলাম 4.2 জুল পার ক্যালোরি, জুল এম গ্যাস, এটা দেখো জুল মানে কি এম গ্যাস, ক্যালোরি সিজিএস। তাহলে এটা কি সিজিএস আর এম গ্যাসের কিন্তু একটা সংমিশ্রণ। তো আমরা এই জে এর মান 4.2 কখন ইউজ করব আর কখন ইউজ করব না ওটা আমার ডিপেন্ড করবে কার উপরে, এই এইচ এর উপরে। মানে এইচ আমার কোন এককে চাইতেছে, এই যদি আমার ক্যালোরিতে চাই তাহলে আমার জে এর মানটা বসাতে হবে 4.2, আর যদি ক্যালোরিতে না চাই, এমন তো না যে আমার এইচ এর মান শুধুমাত্র ক্যালোরিতেই হয়, এইচ এর মান তো জুলেও হয়, হয় না? তো এইচ এর মান যদি দেখো, তুমি যদি দেখো ডাব্লিউ মান একক যদি আমি জুলে রাখি, এইচ এর মান আমাদের প্রশ্ন বলে দিল না যে ক্যালোরিতে রাখতে হবে, বা প্রশ্ন বললো যে তোমার জুলে রাখতে হবে। তাহলে এখানে এইচ এর মান কি, তুমি তার জুলে রাখতে পারতেছ না, তাহলে তোমার এখানে কি জুলে না, সরি উল্টা বলছি, মানে তোমার প্রশ্নে এখন এইচ এর মান উল্লেখ করে দিল না যে তোমার ক্যালোরিতে রাখতে হবে, এটা উল্লেখ করলো না, বললো যে তোমাকে জুলে এখন এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এইচ এর মান যদি তুমি জুলে রাখতে চাও তাহলে তোমার জে এর মানটা কি তুমি ওই জুল পার ক্যালোরিতে রাখলে হবে, তাহলে কাটাকাটি করে তো ক্যালোরিতে অ্যান্সার আসবে। তো আমাদের ওইসব ক্ষেত্রে যখন আমরা এইচ এর মানটা ক্যালোরিতে আমি রাখতে চাই না, তখন এটা ক্যালোরিতে যদি না রাখতে চাই তাহলে অপশন আছে কি জুল। এইখানে যদি আমরা জুল করি তাহলে জুল জুল কাটা চলে যায়, তার মানে এখন এইচ এর মানটা কিন্তু হবে 1, সরি এইচ না জে এর মানটা হবে 1। তাহলে জে এর মান দেখো, আবার একটু আমরা রিভাইন্ড করতেছি,
আমাদের জে এর মানটা নিয়ে সমস্যা। জে এর মান যদি সিজিএস করি তাহলে 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7, কোনো ঝামেলা নাই, সব অঙ্ক হবে। তারপরে 778 পাউন্ড ফিট পার ব্রিটিশ থার্মাল ইউনিট, এটাতে কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে জে এর মান যখন আমরা এম কেস ইউজ করব। জে এর মান 4.2 জুল পার ক্যালোরি, এটা ইউজ করা যাবে যদি আমরা এইচ এর মানটা ক্যালোরিতে রাখি। আবার আমরা চাইলে জে এর মান 1 ও রাখতে পারি। কখন আমি জে এর মান 1 রাখতে পারবো? যখন আমরা এই ডাব্লিউ এর মানটা আমরা যখন জুলে রাখবো, এইচ এর মানটা আমরা যখন জুলে রাখবো। যখন ডাব্লিউ এর মান জুলে, এইচ এর মানটা যখন জুলে, তখন জে এর মানটা হবে 1। ঠিক আছে? তাহলে জে এর মান আমি কখনো কখনো চাইলে 1 ও ব্যবহার করতে পারবো, কখনো কখনো চাইলে 4.2 ও ব্যবহার করতে পারবো, মানে এম কেস এর ক্ষেত্রে। 1 কখন ব্যবহার করব? যখন আমি ডাব্লিউ মানে কাজের মানটাও জুলে রাখবো, তাপের মানটাও জুলে রাখবো, তখন জে এর মানটা হবে 1। আর যখন আমি কাজের মানটা জুলে রাখবো কিন্তু তাপের মানটা ক্যালোরিতে রাখবো, তখন জে এর মানটা নিতে হবে 4.2। তো এই জিনিসটা মানে এখন খুব একটা ক্লিয়ার হবে না। আমরা যে একটা অঙ্ক করি, অঙ্ক করার পর দেখবে যে সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা অঙ্কের দিকে যাই, তাহলে ভালো করে বুঝতে পারবো। আর অঙ্কের দিকে যাওয়ার আগে আমার কিছু একক কনভার্সন লাগবে। একক কনভার্সনটা একটু বলে দিই, মানে মান আমাদের কনভার্ট করা লাগবে। যেরকম কোন প্রশ্নে দেওয়া থাকতে পারে এক থার্ম, এটা তাপের মান। তো থার্মে তো আমরা কোনো অঙ্ক করবো না, আমরা এখানে ক্যালোরিতে করবো, না জুলে করবো, না হলে ব্রিটিশ থার্মাল ইউনিটে করবো। তাহলে এক থার্ম মানে 1 ইনটু 10 টু দি পাওয়ার 5 ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে? আর এক ব্রিটিশ থার্মাল ইউনিট মানে 252 ক্যালোরি। ঠিক আছে? আবার আমরা কি করব, ক্যালোরি থেকে অনেক সময় জুলে কনভার্ট করব। তার মানে 1 ক্যালোরি মানে 4.2 জুল। মোটামুটি আমাদের এই মানগুলো একটু লাগবে, ঠিক আছে, অঙ্ক করার জন্য। তাহলে আমরা একটু লিখে দিলাম। এখন আমরা অঙ্কে যাই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। টাইপ ব্র্যাকেট 2 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 খন্ড বরফ কত বেগে 0 ডিগ্রি তাপমাত্রা দেয়ালে আঘাত করলে সম্পূর্ণরূপে গলে যাবে। আমাদের এখানে একটা বরফের টুকরা আছে, এটাকে কি করতে হবে, একটা বেগে আমার মারতে হবে v1, একটা বেগে মারতে হবে। বেগে মারতে হবে কোথায়? আমাদের এখানে একটা দেয়াল আছে, যে দেয়ালটাও আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর বরফটাও আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বলছে কি এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত বেগে আমার কি বলছে আঘাত করতে হবে। তাহলে দেয়াল যদি তুমি খুব জোরে, সরি বরফটা যদি তুমি দেয়ালের মধ্যে খুব জোরে যদি মারো, একটু খেয়াল করে দেখো, আমরা ছোটবেলায় কিন্তু এরকম মনে করছি যে মাটির দলা কি করছি, দেয়ালের মধ্যে জোরে ছুঁড়ে মারছি। তোমার হাতে, তোমার বাসায় যদি এখন বরফের টুকরা থাকে, তুমি এটা নিয়ে ট্রাই করতে পারো। বরফের টুকরা জোরে দেয়ালের মধ্যে মারবা, দেখবে যে বরফের টুকরাটা একদম ঘুরে ঘুরে দেয়ালের মধ্যে আটকে আছে। সেম জিনিস এখানে হবে, আমি কি করছি, মারছি, দেয়ালের মধ্যে এটা আটকে আছে। ঠিক আছে? দেখো বরফের মধ্যে দেয়ালের মধ্যে যদি আটকে থাকে, এটার বেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না? তুমি যেখানে আঘাত করো, তুমি মনে করো সাইডের দেয়ালে আঘাত না করে তুমি মনে করো যে মাটিতে মারলা, মাটিতে মারলে তো সেখানে যাওয়ার পর আঘাত করার পর তার বেগটা কি শূন্য হয়ে যাবে না? তার মানে তুমি তাকে একটা বেগে ছুঁড়ে মারছিলা, যখন সে আঘাতপ্রাপ্ত হয়েছে মানে হিট করছে দেয়ালে, তখন সে কি হয়েছে, বেগটা তার শূন্য হয়ে গেছে। দেখো বেগ একরকম ছিল, পরে বেগ হয়ে গেছে শূন্য। তার মানে কি বেগের পরিবর্তন হয়েছে, বস্তুটার ভর আছে, তার কি হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে। তার মানে কি তার গতি শক্তির পরিবর্তন হয়েছে না? তো শক্তির পরিবর্তনকে আমরা কি বলি, কাজ বলি। তার এখানে গতি শক্তির পরিবর্তন হয়েছে, তার মানে এখানে কাজ হয়েছে। সেই কাজটা যদি তাপে রূপান্তরিত হয়, সেই তাপটা কি করবে, বরফটাকে গলাবে না? কাজই তো এটা, আমাদের এখানে কাজই তো এটা। আমরা কাজ করবো, কাজ দিয়ে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপ দিয়ে আমরা অন্য আরেকটা জিনিসকে গলাবো বা তার তাপমাত্রা আমরা বৃদ্ধি করবো। এখানে বলছে জাস্ট বরফটাকে গলায় ফেলতে হবে। তাহলে আমরা জানি W equal to JH। আমি কতটুকু কাজ করবো, কাজ মানে আমরা কি জানি, শক্তির পরিবর্তন। এখানে কোন শক্তির পরিবর্তন হয়েছে, গতি শক্তির পরিবর্তন। তার মানে হাফ এম v1 স্কয়ার মাইনাস হাফ এম vt স্কয়ার, মানে আমি সরাসরি বলতে পারি v1 স্কয়ার মাইনাস vt স্কয়ার, বলা যায় না? বলা যায়, ইকুয়াল টু j। আর এই h, এখানে তুমি যে পরিমাণ কাজ করবে সেই কাজের ফলে তাপ উৎপন্ন হবে, সেই তাপটা দিয়ে আমি কি করব, 0 ডিগ্রি তাপমাত্রা যে বরফটা আছে তাকে আমি 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে বরফ আছে তাকে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে কিন্তু তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? হয় নাই। তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাহলে এই ইকুয়ালটা আমরা কি জানি, ml
তাহলে m ইনটু l, এখানে থাকলো হাফ। এই m কাটা, কারণ কি যতটুকু আমার ভর ছিল ততটুকুই তো আমি মারছি, ততটুকুই তো গলবে। বলছে কি সম্পূর্ণরূপে গলে যাবে, তার মানে এটার মধ্যে যদি 10 গ্রাম থাকে গলবে কত গ্রাম? 10 গ্রামই। তাহলে v1 স্কয়ার, v1 এর মান আমরা জানি না, v2 এর মান 0, কারণ আঘাত করার পর বেগ শূন্য হয়ে গেছে। j এর মান 4.2 * 10⁻⁷ ইনটু l এর মান 80। এখান থেকে করলে v1 এর মান আমরা পাবো 8197.5.6 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের যদি আমরা j এর মান দেখি সিজিএস একক আছে, আমাদের কোনো চিন্তা ভাবনাই করার দরকার নাই। যদি m কেসে থাকে তাহলে আমি একটু চিন্তা ভাবনা করব আসলে কি হয়। m কেসের অঙ্কগুলো আমরা দেখব, কোনো সমস্যা নাই, আমাদের কনফিউশন যতটুকু আছে সবগুলো আমরা ক্লিয়ার করে দেব। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। টাইপ এর 3 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলছে 42 কেজি ভরের একটি ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময় এর বেগ 15 কিলোমিটার পার সেকেন্ড থেকে কমে 5 কিলোমিটার পার সেকেন্ড হয়। বেগের পরিবর্তনের জন্য উদ্ভূত তাপের কত পরিবর্তন হবে তা ক্যালোরিতে নির্ণয় করো। মানে কতটুকু আমার তাপ সৃষ্টি হবে। তার বেগ কত ছিল? 15 কিলোমিটার পার সেকেন্ড, এখান থেকে কমতে কমতে কত হচ্ছে? 5 কিলোমিটার পার সেকেন্ড। যেহেতু এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে সেই কাজ করছে, তো কাজটা কিরকম হয়েছে? মানে যেহেতু গতির বেগের পরিবর্তন মানে কি? গতিশক্তির পরিবর্তন, আর শক্তির পরিবর্তন মানে তো আমরা জানি কাজ। যেহেতু সে কাজ করছে, কাজটা কি হবে? তাপে রূপান্তরিত হবে। তো প্রশ্নে বলছে কতটুকু তাপের পরিবর্তন হবে, মানে কতটুকু তাপের সৃষ্টি হবে, সেই তাপের মানটা আমাদের বের করতে হবে। কোন এককে বের করতে হবে? ক্যালোরিতে বের করতে হবে। তাহলে একটু মানগুলো একটু লিখি, তাহলে একটু সুবিধা হবে। গিভেন ডাটা লিখি। গিভেন ভর দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 42 কেজি। তারপর বলছে বেগ ছিল 15 কিলোমিটার, তার মানে v1 এর মান ছিল 15 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, সরি এটা 15 কিলোমিটার পার সেকেন্ড ছিল, আর v2 এর মান কমে হয়েছে এটা 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার থেকে যদি মিটারে নেই, তাহলে এই v1 এর মানটা একটু লিখে নেই। তাহলে 15 কিলোমিটার, তার মানে 15,000 মিটার পার সেকেন্ড, আর v2 এর মান 5 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 5000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বলছে তাহলে বেগের পরিবর্তনের জন্য উদ্ভূত তাপের কত পরিবর্তন হচ্ছে সেটা নির্ণয় করো। তার মানে আমার h এর মান দরকার। আমরা জানি w = jh, জানি তাই না? তো w এর মান মানে হাফ m v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু j এর মান আমরা একটা আপাতত j এর মানটা বাদ দিলাম, আর h। এখন দেখো আমি এখানে j এর মান যদি 1 বসাই, তাহলে একক h এর এককটা কি আসবে? j এর মান 1, তাহলে h এর এককটা কি হবে? w = হাফ m v স্কয়ার। তাহলে দেখো হাফ m vm স্কয়ার মাইনাস v2 স্কয়ার। এককটা কি খেয়াল করো, m এর মান, হাফের তো কোনো একক নাই, m এর মান কেজি, মিটার দেখো v এর একক, তুমি কি করতেছো? মিটার পার সেকেন্ড মাইনাস মিটার পার সেকেন্ড, তার মানে অ্যান্সার মানে এককটা তো মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে মিটার পার সেকেন্ডের উপর তুমি যদি স্কয়ার করো, তাহলে মিটার পার সেকেন্ড তার উপর যদি তুমি স্কয়ার করো, তাহলে দেখো তো কি হয়? কেজি মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার, তাই না? তো কেজি মিটার স্কয়ার আছে, তার মানে মিটার স্কয়ার কি লেখা যাবে? মিটার ইনটু মিটার লেখা যাবে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার মানে নিউটন, নিউটন মিটার মানে হচ্ছে জুল। তাহলে এই পাশে আমাদের যদি আমি এখানে j এর মান যদি 1 বসাই, তাহলে h এর এককটা আসবে এত জুল, এত JOULE, এত জুল হবে। কিন্তু অ্যানসারটা তো আমার h এর অ্যানসারটা তো জুলে চায় নাই, চাইছে কোথায়? দেখো তো ক্যালোরিতে। তাহলে আমাদের এক পাশে আছে জুল, আরেক পাশে এখানে আমাদের কি বলছে? ক্যালোরিতে নিতে হবে। তাহলে আমরা h এর মানটা দেখি, h এর মানটা যদি এখন আমি ক্যালোরিতে পাইতে চাই, তাহলে আমার কি করা লাগে? তাহলে আমি j এর মানটা 1 বসালে তো হইতেছে না, সেটা তো দেখলাম। তাহলে j এর মান m কেসে আমরা আরেকটা করছিলাম 4.2 জুল পার ক্যালোরি করছিলাম, তাই না? তাহলে ইনটু h, তাহলে জুল আর এই পাশে জুল, তাহলে জুল জুল কাটা যায়, তার মানে কি h এর এককটা হবে কি এখন আমাদের ক্যালোরি। তার মানে আমাদের দেখতে হবে যে আমাদের h এর মানটা আসলে কোন এককে চাইতেছে তারা। যদি তারা ক্যালোরিতে চায়, তাহলে আমরা
জে এর মান বসাবো 4.2, আর এইচ এর মানটা যদি আমাদের ক্যালোরিতে না চাই, আমাদের যদি জুলে চাই, তাহলে আমরা জে এর মান দেব 1। তাহলে আমরা এখন বুঝতে পারলাম কখন জে এর মান 1 দেব, কখন জে এর মান 4.2 দিব। আমাদের যদি ক্যালোরিতে চাই তাহলে জে এর মান আমরা 4.2, তার মানে কি জুল জুল কাটা যাবে, তাহলে ক্যালোরি থাকবে, তাহলে এইচ এর মান আসবে ক্যালোরি। অ্যানসারটা হবে 10 টু দি পাওয়ার 9 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এটা আমাদের অঙ্ক হলো। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি যেটার মধ্যে আমাদের জে এর মান 1 ইউজ করছে। ঠিক আছে, একটা অঙ্ক দেখি। আমাদের এই অঙ্কটার মধ্যে দেখো টাইপ 4 নাম্বার অঙ্ক বলছে 500 গ্রাম ভরের একটি বরফের বল একটি দেয়ালে সরাসরি আঘাত করাতে এর 10 গ্রাম গলে যায়। যদি আঘাতের ফলে বলটি স্থির হয়ে যায় এবং আঘাতের শক্তির ফলে সৃষ্ট তাপ সম্পূর্ণরূপে বরফ গলানোর জন্য ব্যয় হয় এবং পূর্বাপর তাপমাত্রা 0 ডিগ্রি হয়। পূর্বাপর মানে আগে এবং পরে, পূর্বে এবং পরে। তো বরফ যদি গলে যায়, বরফের তাপমাত্রা আছে 0 ডিগ্রি, গলে গেলে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। প্রথমে ছিল 0 ডিগ্রি বরফ, পরে হবে 0 ডিগ্রি পানি, সেটা তো আমরা জানি। ওই কথাটা এখানে লিখে দিচ্ছি যে পূর্বাপর মানে পূর্বে এবং পরে তাপমাত্রা 0 ডিগ্রি। তবে আঘাতের পূর্বে বলটির বেগ কত ছিল? আমরা এরকম অঙ্ক একটু আগে করছি। আমাদের বরফ ছিল, বরফটা আমি কি করছি? দেয়ালে মারছি, দেয়ালে লাগে এটা স্থির হয়ে গেছে, তার মানে V1 এর মান আমরা জানি না, কিন্তু V2 এর মান জানি 0। ঠিক আছে, এখন কথা হইলো বরফটা দেখো ভর আছে কত? 500 গ্রাম, কিন্তু গলবে কত গ্রাম? 10 গ্রাম। তার মানে এখানে ভর আছে 500 গ্রাম। এল এর মান, এল মানে কি? বরফ গলনের শক্তি তাপ, তাই না? এখন তো সূত্র তাপের মানটা কত দেওয়া আছে? জুল পার কেজি। এই অঙ্কটা আমি এসে করে নিচ্ছি কেন? কারণ এখন তোমাদের যে জে এর আমাদের জে নিয়ে একটা কনফিউশন আছে, তাই না? তো জে এর কনফিউশনটা ভাঙানোর জন্য এই অঙ্কটা আমি এখন দেখে নিয়েছি। দেখি করি। তো এটার মান যেহেতু আমাদের এম গ্যাসে আছে, তাহলে আমাদের ভর মানটা এম গ্যাসে নিতে হবে। তাহলে এম এর মান 500 গ্রাম, তার মানে 0.5 কেজি। তাহলে 0.5 কেজি ভরের একটা বরফ খণ্ড নিছি আমি, যেটা এখানে গোলে কি করব? দেয়ালের মধ্যে আমি আঘাত করব। আঘাত করলে 0.5 মানে 500 কেজির মধ্যে 10 গ্রাম গলবে। তাহলে আমাদের যতটুকু গলে যাবে এটা ধরলাম যে এম প্রাইম। এম প্রাইমের মান মানে কত? 10 গ্রাম, তার মানে 0.001 কেজি। 0.01 সরি 0.01 কেজি। তাহলে এতটুকু আমার গলবে। আর কি কি দেওয়া আছে আমাদের? আর এল এর মান দেওয়া আছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা জানি W equal to চেঞ্জ। W তার মানে হাফ m V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার ইকুয়াল টু J। আর H পরিমাণ তাপ দিয়ে কি করব? 0 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে আমি 0 ডিগ্রি তাপমাত্রা আমি পানিতে পরিণত করব। তার মানে এখানে কি তাপমাত্রা পরিবর্তন হয়েছে? হয় নাই। তো তাপমাত্রা পরিবর্তন যদি না হয় তাহলে H ইকুয়াল টু আমরা কি লিখি? ml লিখি। এই যে এখন আসো, এই m মানে কি? দেখো হাফ এম ভি স্কয়ার, তার মানে তুমি যেই বরফটাকে তুমি ছুঁড়ে মারছো, তুমি কতটুকু ভরের বরফটাকে ছুঁড়ে মারছো? 500 গ্রাম। আর এই এম এল মানে কতটুকু বরফ গলছে? কতটুকু গলছে? 10 গ্রাম। তার মানে এইটা আর এটা কি এক না, এটা হচ্ছে কতটুকু গলছে, কারণ নামছে আমরা এম প্রাইম। তাহলে হাফ এর হাফ থাকলো, এম এর মান 500 গ্রাম, তার মানে 0.5 কেজি। আর V1 এর মান আমরা বের করব, V2 এর মান 0। আচ্ছা, জে এর মান আপাতত আমরা বাদ রাখলাম, এম প্রাইম এর মান 0.01, এল এর মান 3.36 10 টু দি পাওয়ার 5। এখান থেকে করলে আমরা V1 এর মানটা বের করব। এবং জে এর মানটা বসালে আমি V1 এর মানটা পেয়ে যাব। এখন জে এর কি মান বসাবো এখন একটু দেখো। W equal to JH, তাহলে J equal to কি? W divided by H, তাই না? H এর মান দেখো তো, H মান আমরা কি দিছি? ml, তাই না? m এর মান কেজি, আর l এর মান কত? জুল পার কেজি। তার মানে কেজি কেজি কাটা যাওয়ার পর H এর মান কিসে আসছে দেখো তো? জুলে। তাহলে H এর মান যদি আমাদের ক্যালোরিতে থাকতো, তখন আমরা কিসের মান, J এর মান কত বসাইতাম? 4.2 জুল পার ক্যালোরি। যদি আমাদের এই H এর মানটা যদি ক্যালোরিতে থাকতো, তখন আমরা J এর মান বসাইতাম কত? 4.2 জুল পার ক্যালোরি। কিন্তু H এর মান তো এখন ক্যালোরিতে নাই, আছে কততে? জুলে। তো জুলে যদি থাকে তাহলে W, উপরে আমাদের W এর একক জুল, নিচে H এর একক জুল। তো দুইটাই যদি জুল হয় তাহলে J এর একক কি হবে?
উপরেও জুল নিচেও জুল, তাহলে এখানে যে তাপের যান্ত্রিক সমতার যে যে আছে সেটা আমরা কত বসাবো এখন 1। ঠিক আছে, আগের অঙ্কে দেখো আমাদের কি চাইছিল, ক্যালোরিতে মান চাইছিল, এইচ এর মান ক্যালোরিতে চাইছিল, এই কারণে আমরা জে এর মান 4.2 জুল পার ক্যালোরি বসাইছিলাম। এখন জে এর মানটা কি আসতেছে, সরি জে আছে, এইচ এর মানটা কি আসতেছে জুলে, তো ক্যালোরিতে আসলে আমরা 4.2 বসাবো, আর যদি জুলে আসে তাহলে আমরা কি বসাবো 1 বসাবো। এই হলো আমাদের 1। ক্লিয়ার হয়েছে? এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার V1 এর মান আসবে কত, 115.935 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের आंसर। আমার মনে হয় যে সম্পর্কিত আমাদের যে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা এই অঙ্কের মাধ্যমে আমার মনে হয় যে সমস্যার সমাধান হওয়ার কথা। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরো অঙ্ক করব, যদি সমস্যা থাকে ওখান থেকে আমরা আরো সলভ করে নেব। ঠিক আছে, কারণ আমরা পরে অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর ম্যাথটা দেখো, এখানে বলছে 1 কিলোমিটার উচ্চতা থেকে পানি মেঝেতে এসে পড়ছে, পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তো পানি আমাদের আছে এখানে, পানির তাপমাত্রা ধরো যে ছিল T1, এটা কি করবে 1 কিলোমিটার নিচে আমাদের মেঝে আছে, এইচ এর মান আছে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটার নিচে আমাদের মেঝে আছে। এবং এইখান থেকে যদি এখানে আসে তাহলে দেখো সে একটা দূরত্ব অতিক্রম করতেছে না, তো দূরত্ব যদি অতিক্রম করে তাহলে সে একটা কাজ করবে, কারণ এটার একটা ভর আছে m ভর আছে, পৃথিবীটাকে নিজের দিকে জি ত্বরণে টানতেছে, তার মানে তার একটা বল আছে, সেই বলটা হবে কত F সমান mg বল। তার বল আছে, সে বলের দিকে 1000 মিটার নিচে নামতেছে, তার মানে বল ইনটু বলের দিকে সরণ, তার মানে সে কাজ করতেছে। যদি সে কাজ করে সে কাজটা কিসে রূপান্তরিত হবে, তাপে রূপান্তরিত হবে। বলছে এই তাপটা দিয়ে আমি পানির তাপমাত্রা কত ডিগ্রি বাড়াতে পারবো, সে পানির তাপমাত্রা তুমি আমাকে বলে দাও। ঠিক আছে, দেখি আমাদের জি এর মান দেওয়া আছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি সিজিএস এককে করতে চাই তাহলে কি হবে 1000 মিটার ইনটু 1 মিটার মানে 1 সেন্টিমিটার, তাহলে টোটাল হলো এত সেন্টিমিটার। যেহেতু জি এর মান আমাদের সিজিএস এককে দিয়ে দিয়েছে এই কারণে আর কি। আচ্ছা, আমরা এখানে শুরু করলাম। হ্যাঁ ঠিক আছে, এখন আমাদের কাজ কত ডিগ্রি তাপমাত্রা বাড়াবে সেই তাপমাত্রা বৃদ্ধির মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি W JH, তাই না, W। এখন কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ। বল আমাদের F, সরণ হচ্ছে H, তাহলে বল ইনটু বলের দিকে সরণ, তার মানে F মানে mg আর উচ্চতা মানে কি h, তার মানে কাজ W কি বল ইনটু বলের দিকে সরণ, তার মানে mg h। তাহলে কাজ এই জায়গা হলো mg h, j এর জায়গায় j আর h পরিমাণ তাপ দিয়ে আমি কি করব, পানির তাপমাত্রা আমি বাড়াবো। প্রশ্ন বলছে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে প্রশ্নে বলে দিয়েছে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাহলে h ইকুয়াল আমরা কি জানি, h ইকুয়াল জানি ms T2 - T1 যদি তাপমাত্রা পরিবর্তন হয়। আর যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে h ইকুয়াল ml। প্রশ্নে যেহেতু বলছে তাপমাত্রা পরিবর্তন হবে, তার মানে ms T2 - T1। এই যে m এর মান এখন কত হচ্ছে, আমি কতটুকু পানি উপর থেকে ফালাবো সেটার কি ভরের মান আমাদের বলছে, বলে নাই। আর এখানে কতটুকু ভরের তাপমাত্রা আমি বাড়াবো বলছে, বলে নাই। যতটুকু আমার পানি ছিল ততটুকু আমি উপর থেকে নিচে নামাবো, ততটুকু তাপমাত্রা আমি T1 থেকে T2 তে উন্নীত করবো। তার মানে কি m এর মান সেম, g এর মান 980, h এর মান 1000 ইনটু 100 মানে মিটার থেকে আর সেন্টিমিটার নিলাম। j এর মান যেহেতু আমাদের এখানে সিজিএস একক আছে, সিজিএস এককে j এর মান 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7। যদি সিজিএস একক হয় তাহলে আমাদের j নিয়ে কোনো ঝামেলা নাই, যদি mks একক হয় তখন একটু ঝামেলাটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা বলে দিছি। তো j এর মান গেল, এখন s এর মান আমাদের কি বলছে, এখানে পানি বলছে। তো যেহেতু আমরা সিজিএস একক করতেছি, এই সিজিএস এককে পানির আপেক্ষিক তাপ কত 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে s এর মান 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড ইনটু T2 - T1। তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কি পাবো, T2 - T1 মানে তাপমাত্রা তার কতটুকু বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধির মানটুকু আমরা পাবো, সেটা হবে 2.33 ডিগ্রি সেন্টিগ্রেড। এতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটাই আমাদের आंसर।
তো দেখি আমরা আরেকটা অঙ্ক করি। মজার একটা অঙ্ক দেখো, এখানে বলছে একটি ক্যালোরিমিটারে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 গ্রাম পানি আছে। নিলাম একটা ক্যালোরিমিটার, এর মধ্যে পানি আছে, বলছে তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত গ্রাম পানি আছে, 200 গ্রাম পানি আছে। এখন এটার মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 গ্রাম আমি বরফ মিশাবো। কিন্তু বরফটা আমরা আগের অঙ্কে কি করছিলাম, সবগুলোতে বরফ আমাদের এখানে ছিল, এখান থেকে জাস্ট এখানে ঢালা দিছিলাম। কিন্তু এইখানে কি আছে, বরফটা মিশাবো ঠিক আছে, কিন্তু বরফটা আমার কাছাকাছি নাই, বরফটা আছে উপরে, বরফটা আছে এখানে, বরফটা আছে এখানে। বরফে তাপমাত্রা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ভর দেওয়া আছে 10 গ্রাম, আর সে আছে 10,000 মিটার, 10 কিলোমিটার উপরে আছে। তাইলে কেমন সম্ভব, বলছে যে বরফ আছে, বরফের সাথে আমি 15 ডিগ্রি তাপমাত্রা পানি মিশাবো। আর আমাদের দেওয়া আছে ক্যালোরিমিটার পানি সম 5 গ্রাম। পানি সম মানে ডাব্লিউ, ডাব্লিউ মানে এমএস, এমএস এর মান একত্রে তারা গুণ করে দিচ্ছে 5। ভিতরে যে পানি আছে, পানির তাপমাত্রা যদি 15 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি আমাদের পাত্রের তাপমাত্রা আমাদের 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তো প্রশ্ন বলছে পানির চূড়ান্ত তাপমাত্রা তাহলে কত হবে। এই বরফটা যদি আমি পানির সাথে মিশাই, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে, তার মানে মিশ্রণের তাপমাত্রা T = 1। প্লেটের আমি ধরছি কি মিশ্রণের তাপমাত্রা হবে T, T মানে কি, T ডিগ্রি তাপমাত্রা পানি, তার মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি T ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হবে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাত্র T ডিগ্রি তাপমাত্রা পাত্রে পরিণত হবে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ বইলা পানি হবে T ডিগ্রি তাপমাত্রা। আমরা সবসময় তখন কি হবে, সবগুলাই T ডিগ্রি তাপমাত্রা পানিতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নাই। দেখি আমার যদি এর সাথে যদি মিলাইতে চাই, বরফটা উপর আছে, উপর থেকে নিচে নামাইতে হবে না? তো দেখো, উপর থেকে যদি আমি নিচে নামাই, বস্তুটা ভর আছে 10 গ্রাম, পৃথিবীটাকে নিচের দিকে নিজের দিকে কি করতেছে, টানতেছে, তারপর সে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে তার বল আছে, যেহেতু ভর আছে, পৃথিবীটাকে নিচের দিকে টানতেছে, তার মানে বল আছে, সেই বলটা কি করতেছে, এই উচ্চতা অতিক্রম করতেছে, তাহলে বলের দিকে সরানো হতেছে, তার মানে সে কি কাজ করবে না? তো সে যদি কাজ করে, সেই কাজকে আমি কি করবো, তাপে রূপান্তরিত করতে পারবো না। এখন আমার কাজ কি, তাপ কতটুকু, এই 10 কিলোমিটার দূরত্ব যদি 10 গ্রাম বরফে যদি 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, কতটুকু তাপ উৎপন্ন হয় সেটা বের করা। W = J, W মানে কি হবে, mgh = J। তাহলে m এর মান 10 গ্রাম, J এর মান 980, h এর মান 10,000 into 100, J এর মান 4.2 into 10⁻⁷ into 8। তাহলে h এর মান পাবো 233, একটু দেখে নেই, 233.33 ক্যালোরি। তার মানে আমি এই প্রান্ত থেকে আমি এই বরফটা এখন কি করলাম, নিচে নামায় নিয়ে আসলাম। তো নিচে নামায় আনতে আনতে দেখলাম 233.33 ক্যালোরি তাপ আমার সৃষ্টি হয়েছে। আচ্ছা হোক, এটাকে পরে একটা কিছু থেকে আমি কাজে লাগাবো। আমি কি করলাম, বরফটা এখন পানির মধ্যে আমি ডুবাই দিলাম, তাহলে কি তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। তার মানে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। এখন গ্রহণ করবে কে কে, যার তাপমাত্রা কম। দেখো তো এইসব জিনিসগুলোর মধ্যে তার তাপমাত্রা কম কার, বরফের 0 ডিগ্রি। তাহলে গ্রহণ করবে বরফ, বর্জন করবে কে, পানি যোগ পাত্র, তাই না? তাহলে এখন কথা হলো, এই যে 233.33 ক্যালোরি তাপ উৎপন্ন হলো, সেই তাপটা গেল কোথায়? তুমি একটা জিনিস চিন্তা করো, উপর থেকে বরফটা নিচে ফেলাইছে, 233.33 ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপটা কি কাজে ব্যবহৃত হবে বলো তো? এই বরফটাকে গলানোর কাজে ব্যবহৃত হবে না? তবে বরফটা কি করবে, এই যে 233.33 ক্যালোরি তাপ উৎপন্ন হয়েছে, তার কাছ থেকে কি করবে, তাপটা নিবে না? তাহলে বরফ গ্রহণ করতেছে, বর্জন করতেছে কে, ওই যে আমার এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, সেও কি করবে, বরফকে দান করবে না? এই প্রান্ত থেকে যখন এই প্রান্তে আসবে, তখন 233.33 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। সেই তাপটা কি করবে, বরফ নিচে গ্রহণ করবে। কি কারণে গ্রহণ করবে, সে নিচে গলার জন্য। তাহলে এইচ পরিমাণ তাপ আমি বর্জন করতেছে, আর বরফ কি করতেছে, সেই এইচ পরিমাণ তাপটা গ্রহণ করতেছে। তাহলে বর্জিত তাপের ক্ষেত্রে কে আসবে, এইচ আসবে, ঠিক আছে? কারণ এই প্রান্তে আমি এই পাশে আমি কি করছি, বাম পাশে সরি ডান পাশে কাদের কাছ থেকে আমি কি করছি, বরফকে তাপ দিছি। দেখো, পানির কাছ থেকে বরফকে তাপ দিছি, পাত্রের কাছ থেকে বরফকে তাপ দিছি, আর যতটুকু তাপ উৎপন্ন হয়েছে সেটাও তো আমি বরফকে দিব। কারণ কি, আমি বরফটাকে গলাবো, ঠিক আছে? তাহলে বরফটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা,
বরফটা প্রথমে গলে হবে 0 ডিগ্রি তাপমাত্রা পানি, তারপর তার তাপমাত্রা হবে T ডিগ্রি সেন্টিগ্রেড। পানিটা ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার তাপমাত্রা হবে T ডিগ্রি। পাত্রটা ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার তাপমাত্রা হবে T ডিগ্রি প্লাস H। 0 ডিগ্রি তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি তাপমাত্রা পানি হবে, তার মানে ml, এখানে ms T2 T1, এখানে ms T2 T1, এখানে ms T2 T1 প্লাস H। তো দেখো বরফের ভর আছে কত গ্রাম? 10 গ্রাম। বরফ গলনের সূত্র তাপ 80, বরফের ভর 10 গ্রাম, s এর মান 1, তাপমাত্রা পরিবর্তন T - 0। আচ্ছা, তাহলে বরফের কাজ শেষ। পানির ক্ষেত্রে আসি। পানির ভর 200 গ্রাম, পানির আপেক্ষিক তাপ 1, তাপমাত্রা পরিবর্তন। তাহলে তোমার পানি তাপমাত্রা ছিল 15 ডিগ্রি, তাপমাত্রা হবে T ডিগ্রি। এই T এর মান কত হবে দেখো তো? সর্বনিম্ন আছে 0, সর্বোচ্চ আছে 15। তাহলে T এর মান কত হবে? 0 আর 15 মাঝামাঝি, তার মানে T এর মান কিন্তু কম। তাহলে কি হবে? বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা, তার মানে 15 - T প্লাস পানির ms এর মান একত্রিত দিয়েছে পাত্রের, ms এর মান 5, তাপমাত্রা পরিবর্তন, তার মানে 15 - T প্লাস 233.33। তো ক্যালকুলেশন করলে তুমি T এর মান পাবা 11.66 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাপারটা ভালোভাবে ট্রাই করবা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ধন্যবাদ আজকের জন্য।